নমস্কার, শুভ সন্ধ্যা। আজ একটি বিশেষ দিন, কারণ আজকে অনেকগুলো বিষয় একসাথে হয়ে রয়েছে। আজ বিশ্ব সঙ্গীত দিবস, সেই সাথে আজকে বাংলার দুই কৃতি কবি, একজন শ্রী নির্মলেন্দু গুণ, তার জন্মদিন, তাকে আমাদের প্রণাম। এবং অন্যজন ক্ষণজন্মা, মাত্র ৩৪ বছর যার জীবনের পরিধি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তাঁর প্রয়াণ দিন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের কাছে এই নামটার পরিচয় ঘটেছে একটি বিশেষ গানের মধ্যে দিয়ে। যে গান কোনো সীমানা মানেনি, যে গান কোনো মানচিত্রকে মানেনি, যে গান আমাদের আপামর বাঙালির প্রাণের সাথে যুক্ত হয়ে রয়েছে, এবং যে মানুষটা হয়তো জানেও না যে গানটার গীতিকার কে বা স্রষ্টা কে, সেও আপন মনে এই গানটাতে নিজেকেই খুঁজে পায়। এই গান নিঃসন্দেহে তাই প্রাণীর গান, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে পাশে থাকার গান, সাথে থাকার গান। আজ এই গানের, অমর গানের স্রষ্টা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রয়াণ দিন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মাত্র ৩৪ বছর বেঁচে ছিলেন। তার জীবনের বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে যে কবিতাগুলো তৈরি হয়েছে, সেই কবিতাগুলো আমাদের আজও ভাষা যোগায়, আজও আমাদের মনের মধ্যে এমন এক অনুভূতির রণন জাগায়, যা হয়তো আমাদেরও নতুন নতুন সৃষ্টিতে প্রভাব তৈরি করে, আমাদেরকে আবিষ্ট করে। আজকের এই অনুষ্ঠানের শিরোনাম তারই গানের কথা থেকে, তারই লেখা থেকে, ভালো আছি, ভালো থেকো। আজকের এই অতিমারির সময় এই কথাটা মনে হয় অত্যন্ত প্রাসঙ্গিক। ভালো আছি এবং ভালো থেকো, এটাই আমাদের সকলের প্রার্থনা। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যারা, প্রত্যেকেই সর্বজনবিদিত, তাদের সাথে আলাপ করাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শ্রী আনিসুল হক, প্রথম আলোর সম্পাদক এবং বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক। রয়েছেন শ্রী আহকামুল্লাহ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় সমিতির কার্যকরী সভাপতি এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী। তার সাথে আমার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রোগ্রাম করতে গিয়ে কলকাতাতেই আলাপ হয়েছিল, এবং তারপর আমি ওনার সমস্ত কাজ সম্পর্কে ওয়াকিবহাল হই, এবং ওনার আবৃত্তির আমি একজন গুণমুগ্ধ শ্রোতা। রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সংবাদ পাঠিকা এবং বাচিক শিল্পী ফারজানা করিম। রয়েছেন এই বাংলার স্বপ্না দে, অত্যন্ত নামী একজন বাচিক শিল্পী এবং সংবাদ পাঠিকা। স্বপ্নাদি নিজেও কলকাতা দূরদর্শনে দীর্ঘদিন ধরে সংবাদ পাঠ করছেন। রয়েছেন চিরন্তন ব্যানার্জি, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার খুব কাছের বন্ধু। আমরা একসাথে অনেকগুলো দিন ধরে কাজ করে চলেছি। আজকের এই অনুষ্ঠানে সবার এই উপস্থিতি এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবে। আজকের এই অনুষ্ঠান আমাদের প্রণত শ্রদ্ধা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রতি। প্রথমেই আমি আসবো শ্রী আনিসুল হকের কাছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মূলত কিন্তু একটি গানের মধ্যে দিয়ে প্রথম পরিচয় তার সাথে। তো এই মানুষটাকে, আপনারা যারা সাহিত্য অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এই মানুষটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন যদি আপনি বলেন, আনিসুল হক ভাই। অনেক ধন্যবাদ শুভজিৎকে। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর এই অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ হচ্ছে, আমাদের অনেকের মোবাইল থেকে বা ফেসবুক পেজ থেকেও হয়তো হচ্ছে। যে যেখানে আছেন সবার প্রতি ওই একটাই কামনা, ভালো আছি। এখানে আহকামুল্লাহ আছে, তিনি আমার সমসাময়িক একটু হয়তো জুনিয়রই হবেন। একটা সংশোধনী ভাবে আমি প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক, এখনো সম্পাদক হয়ে উঠতে বহুত বাকি আছে। তবে কিশোর আলো নামে একটি পত্রিকা আছে, সেটির আমি সম্পাদক। আহকামুল্লাহ আমরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাফেরা করতাম, বিশ্ববিদ্যালয় অঙ্গনে। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আহকামুল্লাহরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমরা সবাই সেই সময় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন করেছি। আন্দোলনের অংশ হিসেবেই আমরা কবিতাকেও বেছে নিয়েছিলাম। রাজপথে কবিতা আবৃত্তি হতো, আমার কবিতাও আবৃত্তি হতো। তো আমরা
সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে জাতীয় কবিতা উৎসব করি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রে হাজার মানুষ সেই কবিতা শুনতে আসতো। সেখানে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কবিতা পড়তাম, শৃঙ্খল মুক্তির জন্য কবিতাই ছিল আমাদের স্লোগান। সেইখানে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আসতেন, আমরা অনেক জুনিয়র আমরা যেতাম, সেখানেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে আমার পরিচয়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছোটদেরকে, আমাদের মতন তরুণদেরকে ভালোবাসতেন এবং কাছে টেনে নিতেন। আরেকটা কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা হতো। সেটা বাংলা একাডেমির প্রাঙ্গণের ভেতরেই সীমাবদ্ধ থাকতো, তখন জিনিসটা বেশ ক্ষুদ্র আকারের। সেখানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ টি স্টলগুলিতে, চায়ের স্টলগুলিতে সন্ধ্যার পরে বসে থাকতেন। সেই সময় বইমেলাটা বেশ অন্তরঙ্গ পরিবেশে হতো। বইমেলার ভেতরে যে চায়ের দোকানগুলো থাকতো সেগুলো সন্ধ্যার পরে, রাত্রে যখন বইমেলা ভেঙে গেছে, আগত ক্রেতা পাঠকেরা চলে গেছেন, তখনও আমরা কবি সাহিত্যিকদেরকে পেতাম। আমার মনে আছে শামসুর রহমান, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব শাহ এই চায়ের স্টলে আড্ডা দিতেন, হুমায়ুন আহমেদ থাকতেন। আমরাও ছোট, আমাদের ওই পাশে বসার অধিকার ছিল না, তবু গিয়ে বসতাম। সেখানেও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আসতেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের প্রিয় ছিল দুই কারণে। কারণ তিনি খুবই ক্ষুব্ধ প্রতিবাদী কণ্ঠের কবিতা লিখতেন। তার একটা কবিতা সেই সময় আমাদের সবার ঠোঁটে ঠোঁটে ফিরত, সেটা হচ্ছে বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, এদেশকে ভুলে গেছে সেই, এবং ৭১ সালের কথা বলছেন, জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরনো শকুন। বাংলাদেশের স্বৈরতন্ত্র এবং সাম্প্রদায়িকতাবাদী শক্তির উত্থানে আতঙ্কিত হয়ে তিনি সেই কবিতাটি লিখেছিলেন, আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। আর একটা কবিতার কথা মনে পড়ে, হট্জা বুড়ো বৃন্দ। অনেক কবিতাই তো তার এখন সবার ঠোঁটে ঠোঁটে ফেরে, মুখে মুখে ফেরে। যেমন কিছুটা তো চাই, কিছুটা তো চাই, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। তো আমি সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকাতেও কাজ করেছি। ওইখানে ইউসুফ হাসান, মোজাম্মেল বাবু, তারিক সুজাত, লুৎফুল হোসেন এরা থাকতেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেখানে এলেন এবং ওখান থেকে তার একটি কবিতার বই বেরোলো। সেই বইটার নাম ছিল আবার গল্প, এটা কিন্তু কবিতার বই। সেখানে কতগুলি প্রেমের গল্প অর্থাৎ কবিতা প্রকাশিত হয়েছিল। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে একবার আমি একটা ট্যুরে গিয়েছিলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে কবিতা পাঠের আসর হয়েছিল। আমরা একসঙ্গে ট্রেনে গিয়েছিলাম। তখন আমার একটা কবিতার বই বেরোলো, আমি আছি আমার অনলে। সেই বইয়ে একটা কবিতা ছিল, তাতে লেখা ছিল যে মাত্রাবৃত্তে ট্রেন চলে। তো ট্রেন চলছে আর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার কবিতার বই পড়ছেন, পুরোটা তিনি এক টানে পড়ে ফেললেন। এই কবিতার লাইনটা উনি বারবার আবৃত্তি করছিলেন, মাত্রাবৃত্তে ট্রেন চলে। তারপর ট্রেনের যে ঘাটাং ঘাট শব্দ হচ্ছে, এটাতে তিনি কান পেতে থাকলেন যে শব্দটা আসলে কি ছন্দটা মাত্রাবৃত্ত নাকি স্বরবৃত্ত, তিনি বোঝার চেষ্টা করছিলেন। তারপরে তো হঠাৎ করে আমরা একদিন শুনলাম যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার মনে আছে তখন আমি একটা লেখা লিখেছিলাম যে মনে হলো যে আমাদের সমস্ত অস্তিত্ব, সব বোধই একটা অন্ধকার টানেলের মধ্যে ঢুকে গেল। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার খুবই ঘনিষ্ঠ ছিলেন, আমাদের অনেকেরই খুবই ঘনিষ্ঠ ছিলেন। তাকে সমাধিস্থ করা আমাদের জন্য খুব একটা করুণ ব্যাপার ছিল। কিন্তু আজকে যেটা ভালো লাগে যে তার গান এবং কবিতা এখনো মানুষের মধ্যে বেঁচে আছে, ফলে তিনি আমাদের মধ্যে আছেন। তার মৃত্যুর এত বছর পরেও আমরা যে তাকে স্মরণ করি, একজন কবির জন্য এর চেয়ে বড় পাওয়ার কিছু নয়, কারণ তিনি মাত্র 34 বছর বয়সে প্রয়াত হন। আজকের দিনে তাকে যে স্মরণ করা হচ্ছে, এজন্য আমরা শুভজিৎ এবং তার সংগঠন শ্রুতিবৃত্তকে অনেক ধন্যবাদ জানাই। আর এখানে সব নামী আবৃত্তিকাররা আছেন, গানের লোক আছেন। চিরন্তন নামটা এত সুন্দর লাগলো। আমরা আবৃত্তি শুনি, গান শুনি, কথা কম হয় ভালো। সবাইকে ধন্যবাদ। আনমিউট করে নিতে হবে। শুভদীপ, তুমি মিউটে আছো।
আপনাদের থেকে যে কথাগুলো শুনি সেই কথাগুলো আমাদের সমৃদ্ধ করে প্রতিনিয়ত। আসলে যে জিনিসগুলো আমরা জানি না, বিশেষ করে রুদ্র মোহাম্মদের লেখা যতটা আমরা জানি বা যতটুকু জানি তার থেকেও ওনার যে জীবন চেতনা আমি যতটুকু শুনেছি বা যতটুকু পড়ে উপলব্ধি করেছি, ওনার মধ্যে একটা অদ্ভুত অবাধ জীবন ছিল, অবাধ জীবন, যে জীবন কোনো বাঁধ মানে না। এবং তার সেই অবাধ ছন্দে, অবাধ গতিতে তিনি এগিয়ে গিয়েছেন তার মতো করে। ভালো মন্দ সেই সমালোচনা সেখানে নিরর্থক, তিনি তার ছন্দে এগিয়ে গিয়েছেন। এবং সেই ছন্দে কিছু মানুষ এসেছে তার কাছে, কিছু হয়তো গিয়েওছে, কিন্তু তার কখনো কিন্তু নিজস্ব ছন্দ পতন ঘটেনি। তাই তো আনিসুল ভাই? এটা আমার খুব মনে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মনে আছে যে তার একটা কবিতার বই বেরোলো, মানুষের মানচিত্র। সেটাতে তিনি আচ্ছা। আঞ্চলিক শব্দ বাক্য ব্যবহার করে, আঞ্চলিক ভাষা ব্যবহার করে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হৃদয়ের কথা লিখেছিলেন। এটা আমার হুম খুব হুম মনে পড়ছে। আরেকটা কথা মনে পড়ছে, আমরা যে হুম ময়মনসিংহে গেলাম, কৃষি বিশ্ববিদ্যালয়টা ব্রহ্মপুত্র নদের ধারে। তো হুম সেইখানে রুদ্রদেব দেখাচ্ছিলেন জায়গাগুলো, যে এইখানে আমরা একসঙ্গে, আমি আর তসলিমা নাসরিন এই গাছের নিচে বসেছিলাম, এই ছায়ার নিচে বসেছিলাম। পরে যখন আমি সেই কথাগুলো লিখলাম, তসলিমা হুম নাসরিন হুম। আমাকে বললেন, রুদ্র এগুলো দেখিয়েছে? আমি বললাম, হ্যাঁ দেখিয়েছে। তো ততদিন আচ্ছা হয়তো আচ্ছা। রুদ্র রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদেরকে ছেড়ে চলেই গেছেন, যখন তসলিমার সঙ্গে সেই লেখা নিয়ে আমি কথা বলছি। এতটুকুনি বলি। হুম হুম হ্যাঁ, হুম। সেটাই সেটাই। আসলে কবির মন তো এতটাই সূক্ষ্ম, সে সমস্ত কিছুর মধ্যে দিয়ে তার অস্তিত্বকে খোঁজে। এই যে সে স্মৃতিচারণ করছে তার মধ্যেও কিন্তু সেই পুরনো রুদ্রকে হয়তো সেই বয়সের রুদ্র খুঁজে বেড়াচ্ছে তার সেই ফেলে যাওয়া দিনগুলোর কথার মধ্যে দিয়ে। আমি চলে যাবো এবার একটু আহকুমুল্লাহ ভাইয়ের কাছে। আহ উম, আবৃত্তি চর্চা, তার সাথে সাথে আহ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আপনাদের কাজ, ঠিক একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন একজন মানুষ হিসেবে আপনি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে ঠিক কিভাবে দেখবেন, কিভাবে বলবেন তার কথা? শুরুতে আনিসুল হক যে কথাটি বললেন যে আমরা সমসাময়িক সময়ে বেড়ে উঠেছি। আনিসুল হক আমাদের কয়েক বছরের সিনিয়র। আমরা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ি, উনি তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাহিত্য সম্পাদক নির্বাচন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হলো, সেখানেও আমরা তখন কর্মী। আমরা প্রচলিত ভাষায় বলতাম রাজনৈতিক কামলা। এবং ঠিক ওই আচ্ছা। একই কামলা দিতে গিয়ে আমরা সাহিত্য সম্পাদকের পক্ষে কাজ করলাম, এবং সেটি আনিসুল হকের জন্য। হুম আনিসুল হুম হকের একটি বিখ্যাত কবিতা, সেই বিখ্যাত কবিতা ছাড়া কোনো হুম আহ, রাজনৈতিক আন্দোলনের মঞ্চ তৈরি হতো না। ঠিক একই রকম ভাবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহরও কয়েকটি কবিতা ছিল। একটি কবিতার কথা বললেন কবি আনিসুল হক, বাতাসে লাশের গন্ধ। তারপরে হাড়েরও ঘরখানি একটি কবিতা আছে, কনসেন্ট্রেশন ক্যাম্প, দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে। এরকম অসংখ্য কবিতা ছিল। আনিসুল হকেরও এরকম একটি কবিতা ছিল, মানুষ জাগবে ফের, হে তরুণ, হে যুবক, হে শ্রমিক, হে কৃষক, মেনো না হতাশা। অর্থাৎ যখন দুঃসময়ের মুখোমুখি তখন আশা জাগানিয়া শব্দ যে কবিরাই শোনাতে পারেন, সেটি ওই সময়ে যেই সমস্ত কবিরা লিখতেন তার মধ্যে সমসাময়িক কবি ছিলেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কামাল চৌধুরী, আরো অনেকে। ঠিক তার পরের সময়ের কবি হচ্ছেন কবি তারিক সুজাত, আনিসুল হক। ওনারাও কিন্তু সময়কে ধরে কবিতা, এবং সেই কবিতাগুলো ওই সময়টা শুধু এরকম না যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ওই সময়টা আরেকটা সময়, যেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিকৃতির বিপরীতে কবিতা একটি হাতিয়ার। এবং সেই কবিতার ফেরিওয়ালা হচ্ছে আমরা। আমরা বাংলাদেশ ঘুরে বেড়াতাম, অর্থাৎ আমরা বাংলাদেশের রাজনৈতিক সঠিক ইতিহাসটাকে নিয়ে বাংলাদেশের মাঠে গ্রামে গঞ্জে গিয়েছি। কখনো কবিরা আমাদের সাথে গিয়েছেন, কবিরা না গেলেও কবিদের কবিতাগুলো আমাদের সাথে গিয়েছে। তার মধ্যে যাদের কবিতাগুলো গিয়েছে অন্যতম ছিল কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে আমার বিশ্ববিদ্যালয় জীবনের একদম শুরুর দিকেই পরিচয়। তার আপন ছোট ভাই আবির আব্দুল্লাহ, যে এখন বিখ্যাত ফটোগ্রাফার, সে আমার হুম। কলেজ জীবনের বন্ধু।
এবং সেও ঢাকা ইউনিভার্সিটিতে আসলো। তো বন্ধুর বড় ভাই হিসেবে প্রথম পরিচয়। তারপরে সাহিত্য অঙ্গনের মানুষের সঙ্গে যখন আমার যোগাযোগ শুরু হলো, আমি সরস্বতীতে যুক্ত হলাম। সরস্বতীতে অনেক কবিতা, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা উপরে স্ক্রিপ্ট হয়েছে, যে কবিতাগুলো তখনও প্রকাশিত হয়নি। তার মধ্যে মানুষের মানচিত্র একটি, যেটি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ পুরোটা পেন্সিলে লিখেছিলেন। সেটি এনে পুরো পাণ্ডুলিপিটি আমরা আমাদের মতো করে লিখে নিয়ে তারপরে আবার কবিকে ফেরত দিই। এরপরে কবি সেটি প্রকাশককে দেন এবং সেটি প্রকাশিত হয়। অর্থাৎ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা প্রকাশিত হবার আগেই আমাদের আবৃত্তি শিল্পীদের মাধ্যমে মানুষের কাছে যেত, কিংবা তার কবিতার মাধ্যমে আমরা মানুষের কাছে যেতাম বা যেতে পারতাম বলাটাই অনেক বেশি যৌক্তিক। তিনি বলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা। যিনি বলেন মানুষের প্রিয় প্রিয় মানুষের প্রাণে, মানুষের হাড়ে রক্তে বানানো ঘর, এই ঘর আজও আগুনে পড়ে না কেন? আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। 1971 সালকে উনি মেলাচ্ছেন 75 পরবর্তী সময় থেকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত। এই যে 71 পূর্ববর্তী বাংলাদেশ এবং 75 পরবর্তী বাংলাদেশের মধ্যে যে কোনো পার্থক্য নেই, সেটি কবি তার রাজনৈতিক দর্শনের জায়গা থেকে লিখেছেন। আর আমরা যারা রাজনৈতিক কর্মী কিংবা আবৃত্তি শিল্পী ছিলাম, তারা সেই কবিতাগুলোকে মানুষের কাছে নিয়ে গিয়েছি। মানুষের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে, মানুষ সংগঠিত হয়েছে, মানুষ বিদ্রোহ করেছে, বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে বিজয়ী হয়েছে। এটি হচ্ছে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তার প্রয়াণ দিবসের দিনেরও একটি ঘটনা আমার ব্যক্তি জীবনের সঙ্গে সম্পর্কিত। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলোর ভেতরে রাজনৈতিক আদর্শগত একটি লড়াই ছিল। সেই লড়াইয়ের একটি দিন ছিল 20 জুন 1992। 20 জুন 1992-এ সেই যুদ্ধে আমার পাশে থাকা মাহবুব ভাই অসাধারণ স্লোগান দিত, তিনি মারা যান, শহীদ হন। তার ওই শোক কাটিয়ে উঠতে না উঠতে 20 তারিখ দিবাগত রাতে 21 তারিখ ভোরে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মারা যান। সুতরাং আমি আমার ব্যক্তি জীবনে এই 20-21 তারিখের সংযোগ সময়টিকে কখনোই ভুলতে পারি না। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর অসাধারণ অসাধারণ লাইন আছে কবিতার। আজ আমরা আবার সেই বিশ্বাস আর আনন্দকে ফিরে পেতে চাই, আজ আমরা আবার সেই সাহস আর সরলতাকে ফিরে পেতে চাই, আজ আমরা আবার সেই শ্রম আর উৎসবকে ফিরে পেতে চাই, আজ আমরা আবার সেই ভালোবাসা আর প্রশান্তিকে ফিরে পেতে চাই। এই শব্দ চয়ন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর পক্ষেই সম্ভব ছিল। আচ্ছা, আহমদুল্লাহ ভাইয়ের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করবো। আমার আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল আপনি তার দেশ চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনার দিক থেকে বিষয়টাকে তুলে ধরলেন। তার যে প্রেমের কবিতাগুলো আমরা সাধারণত পড়ি বা আমরা সাধারণত আবৃত্তি করি, কোথাও কি মনে হয় না যে ওই প্রেমের মধ্যে দিয়ে, প্রেমের অনুভূতির মধ্যে দিয়ে ওনার মধ্যে অদ্ভুত একটা অস্থিরতা কোথাও কাজ করছে? উনি কখনো স্থির হতে পারছেন না। প্রেম কি মানুষকে স্থির থাকতে দেয়? যদি প্রেমই হয় তাহলে অস্থির হবে, এটি তো খুব স্বাভাবিক। প্রেমিক সবসময় অস্থির যদি প্রেমিক হয়, অস্থির না হলে প্রেমিক হতে পারে না তো। সুতরাং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একদম সঠিক প্রেমিক ছিল, যে বিবাহ বিচ্ছেদের পরেও বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রেমিকের সঙ্গে কাটানো জায়গাগুলোকে স্থিরভাবে মনে রাখে এবং অবলীলায় বলতে পারে। সেই প্রেমিক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যে লিখতে পারে অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই। চন্দ্রটা তো জুটলো না, কিন্তু চাঁদের আলোটা পেয়েই যে খুশি থাকে, সেই তো আসল প্রেমিক। একেবারে এটা খুবই সুন্দর একটা কথা, মানে সার্থক কথা, যে সত্যি যে প্রেমিক তার মধ্যে অদ্ভুত একটা অস্থিরতা থাকবেই। অস্থিরতা থাকলেই সে একজন সার্থক প্রেমিক হতে পারবে। তো যাই হোক, আমি চলে যাই এবার ফারজানা আপার কাছে।
রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা নিয়ে তোমার ভালো লাগার কথা তুমি আমাকে এর আগে যখন আমরা কথা বলেছি তুমি জানিয়েছো। আজকে ওনাকে নিয়ে তোমার কিছু কথা, এবং সেই সাথে কোন কবিতাটা তুমি আবৃত্তি করবে? প্রেমের কথা যখন এসে গেল একের পর এক, প্রথমে রাজনীতি, তারপর প্রেম, এই তো জীবন আসলে আমাদের। আমার খুব মনে পড়ছে যে কবির সুমন দুই বাংলারই যথেষ্ট যশস্বী শিল্পী, তিনি বলেছিলেন তার একটা গানে, তার লেখায়, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। তাই প্রেম আর বিদ্রোহ কোথাও গিয়ে যেন মিলেমিশে একই জায়গায় মিলে যায় সেই প্রেমিকের কাছে, সেই সৃজনশীল মানুষের কাছে। হ্যাঁ, এবং তিনি যে স্থির হতে পারেননি, আমার কেন যেন মনে হয়, আমি তো এখানে স্যার আছেন আনিসুল হক স্যার, তার সামনে বলাটা অনেকটা ধৃষ্টতা হয়ে যাবে। টুকটাক লেখালেখি আমি যেহেতু করি, আমার লেখার জায়গাটা থেকে আমি বলতে পারি যে একজন লেখকের জীবনে বা একজন কবির জীবনে অনেকবার প্রেমটা আসে, এবং এটা যদি নতুন নতুন রূপে না আসে এবং নতুন ভাবে আমি আবিষ্কার করতে না পারি মানুষকে, তাহলে আসলে একঘেয়েমি হয়ে যায় এবং লেখাটা ভেতর থেকে আর আসে না। একদম তাই, ঠিক কথা। যেটা দেখা গেছে যে অনেকেই যেটা বলে যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আসলে সুইসাইড করেছেন, তিনি মূলত সুইসাইড করেননি, তিনি মারা গেছেন অসুস্থতায়। এবং তাসলিমা নাসরিনের পরেও কিন্তু তার প্রেম ছিল জীবনে। কিন্তু আমরা কিন্তু এখানে এটা একটু ছোট্ট করে ক্লারিফাই করাটা দরকার। আমরা কিন্তু এই বাংলায় আমরা কিন্তু প্রায় সবাই জানি যে উনি আত্মহত্যা করেছেন, বা ওনার আত্মহত্যা নিয়ে এরকম একটা কথা খুব প্রচলিত। আমি সেটার কথা বললাম না না, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান, এবং তার অতিরিক্ত মদ্যপান করার কারণে তিনি বেসিক্যালি অসুস্থ হয়ে পড়েন। ওই রাত্রে তার আসলে হার্ট অ্যাটাক করেছিল, হৃদরোগে মারা গেছেন। হার্ট অ্যাটাক করেছিলেন, তিনি অসুস্থ ছিলেন। তো সব কাজই করতেন, আমরা বুঝতাম না যে তিনি এত অসুস্থ। চূড়ান্ত ভাবে তার হৃদরোগেই মারা গেছে, এটা মানে একদমই সুইসাইড না। তবে আচার আচরণ তো প্রাণ সংহারী, সেটা কোনো সন্দেহ নাই। তো আমার তার সঙ্গে দেখা হয়েছিল, এটা বলা উচিত হবে কিনা, যে আমার কবি বন্ধু হঠাৎ করে তার প্রাক্তন প্রেমিকাকে দেখে ফেলো রাত্রেবেলা, আমাদের বিয়ে দাওয়াত ছিল, নিমন্ত্রণ। সেখানে সেই প্রেমিকাকে দিয়ে ওই কবি হঠাৎ করে বসেছিল, দাঁড়িয়ে পড়লো। আমি কি হয়েছে, বলে যে ওই মেয়েটার নাম ধরে ডাকছে, যে ওই মেয়েটাকে আমি দেখেছি। তারপর আমি তো বুয়েটে পড়ি, ভালো ছাত্র, আমি রাস্তাঘাটও চিনি না, এবং ও তখন রাত্রেবেলা বলে এখন আমাকে মদ্যপান করতেই হবে। আমি এখন মদ্যপান করতে, এত রাত্রে আমি বুয়েটের ছাত্র, আমরা তো ভালো ছাত্র, এবং আমাদের হলগুলি খুবই শৃঙ্খলিত, আমি কোথায় পাবো? সে বললো আপনি আমার সঙ্গে রিক্সায় উঠেন, আমি একটা জায়গা যাবো। তখন আমি একটা জায়গা গেলাম, নীলক্ষেতের একটা গলির ভেতরে। সেখানে গিয়ে দেখি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বসে আছে। সেখান থেকে আমার ওই বন্ধুটির মধ্যে মানে দেশি যেন মদ কিনে নিয়ে এলো। তো সেইখানে আমি তখন আমার রুদ্রদার সঙ্গে আমার দেখা হলো। রুদ্রদা বললেন যে তোমার এই কবি বন্ধুটির নাম কি? আমি নাম বললাম। সেটাও একটা আমার খুবই স্মৃতি, যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে আমার একটা অস্থানে বা কুস্থানে দেখা হয়েছিল। বুঝতে পেরেছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে, আমি যেহেতু তাসলিমা নাসরিনের সাথে তার প্রেমের বিষয়টি সবচেয়ে বেশি পঠিত এবং সবচেয়ে বেশি মানুষের জ্ঞানের মধ্যে আছে, মানুষ জানে যেটা সবচেয়ে বেশি, যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মনে হয় তার অনেকগুলো কবিতা, প্রায় সবকিছুই তাসলিমা নাসরিনকে নিয়ে লিখেছেন, এবং তাসলিমা নাসরিন আবার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছে চিঠি লিখেছেন। তো এরকম চিঠির ভেতর থেকে একটা চিঠির কিছুটা অংশ আমি পড়বো। ওই চিঠিটা আবার কিন্তু বেশ অপভ্রংশ হয়ে বর্তমানে অনেকেই পড়ছে। ওটা কিন্তু ঠিক ওরকম না, আমি যেটা পড়ছি সেটা রিয়েল চিঠিটা পড়ছি। মানে তাসলিমা নাসরিন ওখানে মূলত নিজের জীবনের কথাই লিখেছেন, যে এভাবে তার কতটা ক্ষতি হয়েছে এবং তিনি কিভাবে আস্তে আস্তে হারিয়েছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে, এবং এরপর তার জীবনটা কেমন হয়েছে, এগুলো নিয়েই কিন্তু চিঠিটা লেখা। কিন্তু অনেকেই মনে করে যে এটা আসলে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্য শোকে কাতর হয়ে তিনি লিখেছেন। মানে বেশ অপভ্রংশ হয়েছে চিঠিটার, আমি দেখে চিঠিটা পড়ছি। একদম। ভালো নেই, ভালো থেকো প্রিয় রুদ্র, প্রযত্নে আকাশ। তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো?
আমারও খুব পাখি হতে ইচ্ছে করে, আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব, রাতে তারা গুনতাম। সবাই আমাকে পাগল বলতো, বলতো পাগল ছাড়া আর কেউ তারা গোনে না। আমি যে কেন রাত ভর তারা গুনতাম বুঝি না। মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম, যেন নাগাল পাওয়া যাবে, যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে ঝরে পড়বে। এখনো ফাঁক পেলেই আকাশ দেখি। জানালার কাছে বিছানা পেতেছি, লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায়। বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছেঁটে দিই, যেন আকাশ আবার ঢেকে না যায়। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো, তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিন্তু কম নয়। বেঁচে থেকে তুমিও তো যন্ত্রণা কম পোহাওনি। আচ্ছা, তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে, যেখানে ছিলে সেখানে, সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না? এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, ঠিকই হয়, কিন্তু পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে, ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে হাঁটতে, ইচ্ছে যদি হতো মেথরপট্টি গিয়ে পেট ভরে মদ খেতে খেতে, কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। যারা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠে খালি নিয়ে গেল মাটির তলায় পুঁতে রাখতে, তুমি তাদের বলতে পারোনি না যাব না। তুমি ঘুরে দাঁড়াতে পারোনি, তুমি বলতে পারোনি আমি যাব না। ধন্যবাদ। বাহ, অনবদ্য। এই চিঠির মধ্যে দিয়ে যে কত অব্যক্ত কথা ও অব্যক্ত অনুভূতিও পরিবেশন করা হয়েছে বা বলা হয়েছে, একজন মানে যে খুব মন দিয়ে একে অনুধাবন করতে চেষ্টা করবে বা উপলব্ধি করতে চেষ্টা করবে সেই বিষয়টা বুঝতে পারবে। আমি চলে যাই স্বপ্নাদির কাছে। স্বপ্নাদি এই বাংলার একজন অত্যন্ত প্রসিদ্ধ বাচিক শিল্পী, আমি শুরুতেই বলেছি। স্বপ্নাদি বাংলাদেশেও বহু কাজ করেছেন, প্রতিনিয়ত তার বাংলাদেশে যাতায়াত রয়েছে। স্বপ্নাদি বলো, রুদ্র তোমাকে কিভাবে ছোঁয়ে কবিতার মধ্যে দিয়ে? তুমি কিভাবে রুদ্রের কাছে তোমার আশ্রয় খুঁজে পাও? আসলে একজন সৃজনশীল মানুষকে আমি তো তাকে সামনাসামনি কখনো দেখিনি, কিন্তু তার যে লেখালেখি, তার যে জীবন দর্শন, সেগুলোই কালো কালো অক্ষরের মধ্যেই ছোঁয়ার চেষ্টা করেছি। মানে দ্রোহে রুদ্র, প্রেমে রুদ্র, আবেগে রুদ্র, ঝড়ে রুদ্র, সব জায়গাতেই রুদ্র আছেন। আসলে রুদ্ররা যেতে পারেন না। 34 বছর বয়স নয়, রুদ্ররা আসেন শতকের পর শতক শাসন করবেন বলে। সেরকমই একটা নাম আমার কাছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এই নামটা উচ্চারণ করতেও কোথায় যেন একটা অন্য আবেগ, অন্য রকম লোমহর্ষ হয়। এবং তোমাকে অনেক ধন্যবাদ শুভদীপ, যে এইরকম একটা দিনে আমরা একসঙ্গে মিলতে পারছি এবং তাকে যে স্মরণ করতে পারছি। তার প্রাসঙ্গিকতাটা যদি রাখতে হয় তাহলে এই ধরনের ছোট ছোট আয়োজন, প্রয়াসগুলো খুব জরুরি। এবং সেইটা আজকের দিনটা আমাদের মন খারাপের দিন নয়, বরং তাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে অনুভব করা, তাকে উপলব্ধিতে বাঁচিয়ে রাখাটা মানে বলা যেতেই পারে যে তাকেই হয়তো নতুন করে পাওয়ার একটা দিন, তাকেই নতুন করে পাওয়ার একটা দিন। একদম ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ওমর ভালোবাসার ধন। তো আমাদের তাকে নতুন করে পাওয়ার দিন আজকে। একদমই তাই।
একটু আগে ফারজানা করিম ও তসলিমা নাসরিনের লেখা একটা চিঠি পড়ছিল। আমার মনে হয় সেই রেসপেক্টে আমি একটুখানি আমার ভাবনা চিন্তাগুলো একটু চেঞ্জ করলাম। আমি ভেবেছিলাম চিঠি দিয়ে শেষ করব, কিন্তু আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা দুটো চিঠির তার নির্বাচিত অংশ এর প্রেক্ষিতে পড়তে পারি। তসলিমা নাসরিন যা ভাবছেন আর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কি ভাবছিলেন, মানে তখন তো দুজনের মধ্যে বন্ডিং রয়েছে, তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, বিচ্ছেদ হয়নি। তখন সেই যে প্রেমিক রুদ্র, সেই যে আবেগে ভেসে যাওয়া রুদ্র, সেই যে দ্রোহের কবি রুদ্র, তার কথাবার্তাগুলো, তার ভাবনাগুলো, তার দর্শনগুলো চিঠিতে কি সুন্দরভাবে, আসলে পত্র সাহিত্য একটা অসাধারণ ব্যাপার, তাতে ওই মানুষটিকে অন্যভাবে ছোঁয়া যায়। এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মানে ভাবতে ভালো লাগে এবং মনও খারাপ করে যে এরকম একজন রোমান্টিক কবি, কখনো তাকে আমি ছুঁয়ে দেখতে পারলাম না। মানে তিনি তসলিমা নাসরিনকে কত রকম আদরের নামে ডেকেছেন। কখনো তাকে ডাকছেন সকাল বলে, কখনো ডাকছেন তাকে বউ বলে, কখনো তাকে অ্যাড্রেস করছেন বউ সোনা বলে, কখনো নাসরিন বলে, মানে কত নামে যে তিনি তার স্ত্রীকে সম্বোধন করেছেন। এবং দাম্পত্য যেটুকুই ওদের, যে কটা বছরই ওদের দাম্পত্যের জীবন থাকুক না কেন, তার মধ্যে যে ভালোবাসাটা ভীষণ পরতে পরতে ছিল, এই চিঠিগুলো পড়লে সেটা বোঝা যায়। আমি পড়ি একদম। 84 সালের 15ই মে এই চিঠিটি লিখছেন রুদ্র, তার স্ত্রী তসলিমা নাসরিনকে অ্যাড্রেস করছেন সকাল বলে। এই চিঠিটা নির্বাচিত অংশ, এবং তারপরে একটা ছোট্ট চিঠি, সেই চিঠিটা পুরো অংশ আমি পড়ব। সকাল, দেশে পুঁজিবাদ বিকশিত হচ্ছে। আজকাল যে কোনো কাজ বিক্রি করে সবাই উপরে উঠতে চাইছে। সবারই বাড়ি গাড়ি উজ্জ্বলতা চাই। চাওয়ার এই লড়াই খুব দ্রুত তুঙ্গে উঠতে চলেছে, আর সে সময়টি অত্যন্ত নিকটে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। নিজেকে পরিষ্কার প্রশ্ন করে জেনে নিতে হবে কি কি চাই মন, এবং তা স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। স্বপ্ন মিলাতে হবে দুজনকেই। চলো স্বপ্ন মিলাই, এসো কাজগুলো মিলাই, একটু ভাবি, দুজনে একটু অকপট হয়ে ভাবি। চলো স্বপ্ন মিলাই। আগে তো শরীর, শরীরে বসত করে মনরূপ পাখি। শরীর মিলাই চলো, দেখি মেলে কিনা শরীরের স্বাদ। মন তো স্নায়ু, মন একটি স্নায়বিক প্রক্রিয়ার নাম, সেখানে বসত করে স্বপ্ন। চলো স্বপ্ন মিলাই। সকাল, ভালোবাসি 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 তোমাকেই, শুধু তোমাকেই ভালোবাসি। যদি কখনো মনে হয় আমাকে ভালোবেসে ভুল করেছো, যদি কখনো মনে অনুশোচনা আসে, যদি মনে হয় আমার জন্যে আরো ভালো কাউকে ছেড়ে এসেছো, আরো সুপিরিয়র কেউ তোমার ভালোবাসা পেতে পারতো, তোমার স্বামী হতে পারতো, তবে পুনর্বার ভেবে দেখতে পারো, ভালোবাসি আমি শুধু তোমাকেই, শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসি। আমাকে নিয়ে যদি তুমি হীনমন্যতায় ভুগো, যদি দ্বিধা হয়, যদি ফিরে যেতে ইচ্ছে করে, যদি অনুতাপ এসে তোমাকে পোড়ায়, তবে পুনর্বার ভেবে দেখতে পারো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। অনেক আঁধার আমাকে ছিন্ন ভিন্ন করেছে, নীল হয়েছে আমার শিরা উপশিরা, তবু তবু আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই, শুধু তোমাকেই। ছোট ছোট দুটো চিঠি, কি নিবিড় এই ভালোবাসার প্রকাশ, সত্যি মানে অকপট, কি অকপট। আমারই তোমারই কবিতার রেশ ধরে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। আমি একটা লেখা পড়ছিলাম, কবিতাটার নাম হচ্ছে দূরে আছো দূরে। তোমাকে পারিনি ছুঁতে, তোমাকে উষ্ণ দেহ ছেনে কুড়িয়েছি সুখ, পরস্পর খুঁড়ে খুঁড়ে নিভৃতি খুঁজেছি। তোমাকে আমি ছুঁতে পারি নাই। যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে,
আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ, পেয়েছো কিনারাহীন আগুনের নদী। শরীরের তীব্রতম গভীর উল্লাসে তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি। তোমাকে আমি ছুঁতে পারি নাই। জীবনের ওপরে রাখা বিশ্বাসের হাত কখন শিথিল হয়ে ঝরে গেছে পাতা, কখন হৃদয়ে ফেলে হৃৎপিণ্ড ছুঁয়ে বসে আছি উদাসীন আনন্দ মেলায়। তোমাকে পারিনি ছুঁতে, আমার তোমাকে খ্যাপাটে গ্রীবাজ যেন নীল পটভূমি তছনছ করে গেছি শান্ত আকাশের। অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া, তোমাকে আমি ছুঁতে পারি নাই। তোমাকে আমি ছুঁতে পারি নাই। এই যে তীব্র আকাঙ্ক্ষার না বাস্তবায়ন, কোথাও গিয়ে তার যে কামন, তার যে খেদ, তার যে আক্ষেপ, এই জায়গাগুলো যেন কবিতার বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে ধরা দিয়েছে। তো আমরা আরো কবিতায় যাব, কথায় যাব, আনিসুল ভাইয়ের কাছে যাব। তার আগে চিরন্তনকে বলি, আপনাদের সবাই জানে এই মুহূর্তে, তবু একবার আমাদের অতিথিদের বলি এবং আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকেও বলি যে মুজিব বর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। আমাদের কাছেও সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বছর, কেননা একজন ভারতীয় হিসেবেও বঙ্গবন্ধুকে নিয়ে আমরা যথেষ্ট গর্বিত। আমি মনে করি পৃথিবীতে যত বাঙালি আছেন সেই প্রত্যেক বাঙালির গর্বের পুরুষ হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি এবং চিরন্তন আমরা দুজনে মিলে আমাদের সৌভাগ্য ঘটেছে যে পৃথিবীর 7টি দেশ থেকে 7টি গান আমরা তৈরি করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। তার প্রতিটি গানই আমার লেখা এবং চিরন্তনের সুরে। এই গানটিতে চিরন্তন গেয়েছেন বা আমি আবৃত্তি করেছি কিছু অংশ। তার সাথে সাথেও কলকাতা, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই গানে অংশগ্রহণ করেছেন। একদিক থেকে যেরকম আমাদের কলকাতার রূপঙ্কর দা, রাঘব দা, জয়তী চক্রবর্তী সহ আরো নামী শিল্পীরা রয়েছেন, অন্যদিকে বাংলাদেশের আলিফ আলাউদ্দিন, মনিজামান, সামিনা চৌধুরী রয়েছেন, বা আমেরিকা থেকে রয়েছেন, জাপান থেকে রয়েছেন, কানাডা থেকে ভারনা শান্তা রয়েছেন, অস্ট্রেলিয়া থেকে শিল্পীদের রয়েছেন, আরো অনেক কৃতবিদ্য মানুষজনরা রয়েছেন। এটা আমাদের কিন্তু এটা বিশেষ করে এই মুহূর্তে যে বাংলাদেশি বন্ধুরা শুনছেন বা আমাদের যে সম্মানীয় এবং সম্মাননীয় অতিথিরা রয়েছেন বাংলাদেশ থেকে, একজন ভারতীয় হিসেবে কিন্তু এটা আমাদের কাছে খুব আনন্দের যে তার জন্মদিনে আমরাও কিছু না কিছু ভাবে শরিক হতে পেরেছি। তো এই কাজটা আমাদের, আমি তোমাকে একটা খবর দিই। হ্যাঁ, মানে এই যে কিরকম হয়, মানে আমার অন্তত এটা হয়, হয়তো কোন একজন মানুষ তিনি খুব হতাশায় ডুবে গেছেন, তার আর মনে হচ্ছে জীবনের সব আলো নিভে গেছে, আমি সেই মানুষটিকে বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, সেই ভাষণটি যদি তিনি শুনে নেন তিনি আবার ঘুরে দাঁড়াবেন। এবং তার জন্ম শতবর্ষে আমার শ্রদ্ধা, আমার প্রণাম হিসেবে আমিও কিছু কাজ করেছি আমার ইউটিউব চ্যানেলে তাঁকে নিয়ে। নির্মলেন্দু গুণের লেখা একটি বহুল পঠিত কবিতা, আমি জানি সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয়, বহুল পঠিত, কিন্তু কেন জানি না আমার মনে হয়েছে যে আমিও একটু উচ্চারণ করব, আমিও সামিল হতে চাই, এবং আমি সত্যি মানে গর্বিত বাঙালি হিসেবে। সেটাই, একদমই তাই। তো আমি চিরন্তনকে বলবো যে যেহেতু চিরন্তন গানের মানুষ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর যে গানটা আজকের এই অনুষ্ঠানের শিরোনামে যে গানের কথা রয়েছে, তুমি তো নানা রকমের গান গাও, নানা রকমের গান করো, তো এই গানটা তোমার কাছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে কিভাবে তুলে ধরেছে বা তুমি কিভাবে এই গানটার কাছে নিজেকে খুঁজে পেয়েছো? প্রথমেই সকলকে জানাই অনেক প্রণাম আমার তরফ থেকে, এবং আই এম রিয়েলি সো মাচ প্রিভিলেজড টু বি আ পার্ট অফ দিস ওয়ান্ডারফুল প্রোগ্রাম। আমার খুব ভালো লাগছে যে এত গুণী মানুষের মধ্যে আমি ঠাঁই পেয়েছি আজকে, তার জন্য আমার বন্ধু, আমার সবান্ধব শুভদীপকে অনেক ধন্যবাদ। এবং আমি আর শুভদীপ, আমি প্রথমে এইটুকু বলে নিই, এটা বলাটা কারণ আমি প্রথম কথা বলছি এই অনুষ্ঠানে, তো সেই জায়গা থেকে
আমি আর শুভদীপের আমার আর শুভদীপের কাজ তো অনেক হয়েছে, সেই সংক্রান্ত ব্যাপারেও বলবো। শুধু এইটুকু বলবো যে আমি জন্মগত সূত্রে মানে আমার বাবার দেশ হচ্ছে ঢাকা বিক্রমপুর এবং আমার মায়ের চট্টগ্রাম। তো বাংলাদেশের সাথে আমার একটা অদ্ভুত ছোটবেলা থেকেই মানে বিভিন্ন ভাবে বঙ্গবন্ধুর ভাষণ থেকে শুরু করে বঙ্গবন্ধু কিরকম ছিলেন বা ওনার প্রত্যেকটি ব্যাপার একটা আমাদের মধ্যে আলোচিত হতো ছোটবেলা থেকে। তারপরে যখন ভবিষ্যতে আমার কেরিয়ার আমি শুরু করি 2008-এর জি সারেগামাপা ফাইনালিস্ট ছিলাম আমি। তো সেখান থেকে সেখান থেকে বিভিন্ন দেশে অনুষ্ঠান করা শুরু হয়। বাংলাদেশে এখন অব্দি বহুবার বহু জায়গাতে অনুষ্ঠান করেছি, কখনো ঢাকায়, কখনো কুমিল্লাতে, কখনো চিটাগংয়ে, কখনো সিলেটে। সব জায়গাতেই যখন গেছি এতটাই ভালোবাসা পেয়েছি, এতটাই মানে কি বলবো, কাছের মানুষ মনে হয়েছে যে এটা দুটো দেশ আমার কাছে কখনো মনে হয়নি। হয়তো এটা সবার কাছেই, যারা যারা বহুবার বাংলাদেশে গেছেন তার তার কাছে এটা মানে মনে হবে। এবং আজকেও যে অনুষ্ঠানে আমি আছি, আমার এত সমৃদ্ধ হলাম, আমি লাস্ট প্রায় 40 মিনিট ধরে শুধু শুনছি আর মনে হচ্ছে এই শোনা যেন আমার না থামে। কারণ আমি সবার থেকে এত জিনিস শিখছি। কারণ এটা যেটা শুভদীপ একটু আগে বললো যে আমরা কিন্তু, এবং আমি যখন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথায় আসি, ওনার যখন এই গানটি আমি বহু জায়গাতে আমার সারেগামাপার ফাইনাল হওয়ার পরে আমি এই গানটি আমার এতই কাছের হয়ে ওঠে, কারণ আমি সারেগামাপাতেও এই গানটি গিয়েছিলাম। এবং তারপরে আমরা কিন্তু সবাই এটাকে সুইসাইড নোট হিসাবেই জানি। মানে আপনারা যে আজকে এটা বললেন যে উনি লিভার সিরোসিস ওনার হয়েছিল বা উনি হৃদরোগে আক্রান্ত হয়েছিল, এক্ষুনি শোনা গেল। তো মানে এটা একটা আমাদের কাছে খুব বড় একটা মানে একটা ইনসাইট, বিকজ উই অলওয়েজ থট দ্যাট ইটস এ সুইসাইড নোট। মানে সবাই আমরা এটাই ডিসকাস করতাম, আশা করি শুভদীপ এটা বলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই এক্স্যাক্টলি এবার এটা একটা জিনিস আমরা জানতাম। তো কিন্তু আজকে যে ওনার যে সৃষ্টি বা ওনার যে এখনো অব্দি যে জিনিসগুলো শুনলাম, মানে আমি অনেকটা বেশি সমৃদ্ধ হলাম ওনার ব্যাপারে, যে উনি কেমন মানুষ ছিলেন বা কেমন করে ভাবতেন বা ওনার যে বিচার ছিলেন। তো এই গানটির কথা বলবো যে এটা আমার মনে হয়েছে যে একটা মানুষ যে একজন পাগল প্রেমিক বলা যেতে পারে। এই যে একটু আগে হাকামুল্লাহ ভাই বললেন যে একজন প্রেমিক কখনোই শান্ত হতে পারেন না। তো তো সেই জায়গা থেকে বলি যে সত্যি এই গানটা শুনলেও সেটা খুব মনে হয় যে উনি হয়তো দারুণ একজন প্রেমিক ছিলেন। তারপরে কোনো কোনো এক্ষুনি যে চিঠিগুলো পড়া হলো তাতে মনে হচ্ছে যে মানে এই যে বিভিন্ন অঙ্গগুলো উঠে আসছে, এটাকেই হয়তো মানে মানে ওনাকে সম্পূর্ণভাবে চিনতে পারছি, আস্তে আস্তে আরো বেশি পড়ার মাধ্যমে চিনবো। তো এটাই বলবো। শুভদীপকে আবার বলি থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ফর ব্রিঙ্গিং মি। এবং আরেকটাও বিশেষ কথা জানাই যে এই গানটিকে নিয়ে আমরা নতুন একটি কভার সং হিসেবে নতুন একটি প্রেজেন্টেশন করছি রুদ্র মোহাম্মদের অন্য একটি কবিতা, এবং তার সাথে গানটাকে কম্বাইন্ড করে আমরা 1 সপ্তাহের মধ্যেই সেই কাজটি পরিবেশন করতে চলেছি বা লঞ্চ করতে চলেছি। কাজটির নামও ভালো আছি ভালো থেকো। এই গানটা চিরন্তন তো শোনাবেই অনুষ্ঠানের একদম শেষে। আমি একটু চলে যাই আনিসুল হক ভাইয়ের কাছে। আচ্ছা, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে বর্তমান প্রজন্ম যে যারা কবিতা গান চর্চা করছে তারা কি আদৌ ওয়াকিবহাল, আপনি কি মনে করেন? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই বিরল সৌভাগ্যবান কবিদের একজন যিনি পাঠকদের মধ্যে বেঁচে আছেন। বাংলাদেশে কবিতার পাঠক এখনো আছে, এটা আসার কথা। আবৃত্তি শিল্পীরা জমজমাট করে রেখেছেন আমাদের আসরগুলো, এখন তো অনলাইনেই সব হচ্ছে। এবং যে আসরই হোক না কেন সেখানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা থাকেই। যেহেতু তিনি সুন্দর সুন্দর রাজনীতির কবিতা, হতাশার বিরুদ্ধে জাগরণের কবিতা, মানুষের এগিয়ে যাওয়ার কবিতা লিখেছেন, পাশাপাশি অনেক মিষ্টি প্রেমের কবিতা লিখেছেন। আঞ্চলিক ভাষায় তার কবিতা আছে, এগুলি বেশ আবৃত্তিযোগ্য, সেই কারণে তাকে সবসময় আমরা শুনতে পাই। কিন্তু আমি অনেক নতুন প্রজন্মের, সেদিন আমি একজনকে বলছিলাম যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কেমন কবি, আমার তো হয় তার চেয়ে আবুল হাসান ভালো কবি। সঙ্গে সঙ্গে উনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে এলেন এবং কবিতার পর কবিতা পাঠ করে শোনাতে লাগলেন যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এই কবিতাটা পড়েছেন, এই কবিতাটা শুনেছেন। তাতে আমি বুঝলাম যে পাঠকদের হৃদয়ের গহীনে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা স্থান আছে। কাজেই নতুন প্রজন্মের কাছেও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বেশ প্রাসঙ্গিক। আনিসুল হক ভাই, আপনাদের ঢাকাতে সম্ভবত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে রুদ্র মেলা বলেও একটি অনুষ্ঠান হয় আমি শুনেছি। আমি এই কথাটি একটু বলতে যাচ্ছিলাম, মানে যে প্রসঙ্গটি শুভদীপ আনলো যে তরুণ প্রজন্ম ভাবে কিনা,
1992 সালে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রয়াণের পরে 93 সাল থেকে রুদ্র মেলা শুরু হয়, এবং একজন মানুষ যত বড় হয় তার জন্মদিন কিংবা মৃত্যুদিন দুটোই উদযাপনের হয়। এবং আমরা জানি নজরুলের প্রয়াণ দিবস, নজরুলের জন্মদিবস, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, জন্মদিবস সবই আমাদের উদযাপনের দিন, কিংবা আমাদের প্রতিদিনের উদযাপনে রবীন্দ্রনাথ নজরুল থাকেন। কবি হিসেবে আবুল হাসানের চেয়ে উনি বড় কবি, কিংবা রবীন্দ্রনাথ কিংবা নজরুল কিংবা ওই সময়ের কবি আনিসুল হক কারো সঙ্গে তুলনার কবি নির্মলেন্দু গুণ নন। কবি নির্মলেন্দু গুণ একেবারেই মানুষের জন্য কবিতা লিখেছেন, এবং ওনার জীবনটি একটি পরিপূর্ণ মানুষ হিসেবে উনি যাপন করে গেছেন। আপনাদের কাছে যে ধারণাটি আছে যে উনি সুইসাইডাল নোট বা আত্মহত্যা করেছেন, এরকম নয়। একজন মানুষ জীবন যাপন করেছেন পরিপূর্ণভাবে, সেই পরিপূর্ণ যাপনের পরিণতি যদি অল্প বয়সে মৃত্যু হয় তাহলে ওটাই তার পূর্ণ জীবন। একদম, এটি তো তার মানুষের। আকামুল্লাহ ভাই, আপনি একটা অসাধারণ কথা বললেন। মানে আমি আপনাকে এখানে একটু থামাচ্ছি, যেটা আপনি কি বড় কথা বললেন যে আমরা সবসময় আমরা জানি 21 বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছেন। তো 21 বছর পর্যন্ত উনি যে সময়কালটা বেঁচেছিলেন তার মধ্যে দিয়ে যে উনি সৃষ্টিটা করেছেন সেটাই তো তার পরিপূর্ণতা। আপনি যে কথাটা বললেন এক্ষুনি যে উনি হয়তো জীবৎ একটা স্বাভাবিক একজন মানুষ যেটা বাঁচে উনি হয়তো তা বাঁচেননি, কিন্তু যে সময়টা উনি বেঁচেছেন পরিপূর্ণভাবে বেঁচেছেন এবং তার সৃষ্টির মধ্যে দিয়ে সেই পরিপূর্ণতার প্রকাশ ঘটিয়েছেন। সুতরাং সেখানেই তিনি পূর্ণ, সেখানেই তিনি সম্পূর্ণ। অসাধারণ একটা কথা বললেন আপনি। এবং আমরা এই যে এখন আমরা কমিউনিকেট করছি, যোগাযোগ করছি, আমরা 6 জন কথা বলছি, এর সঙ্গে অনলাইনে আরো মানুষ যুক্ত হচ্ছে। তার মানে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে কমিউনিকেট করা। আমি আমার জীবনে নিশ্চিত করে বলতে পারি আনিসুল হক এখানে আছেন, উনি সাংবাদিক, উনি কবি, উনি কলামিস্ট, উনি অসাধারণ একজন মানুষ, সংগঠক, রাজনৈতিক সচেতন মানুষ। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যখনই যে কোনো সংকটের মুখোমুখি হই না কেন, অন্য অনেক কবির অনেক লাইন আমাদের জীবনের সেই সংগ্রামে কিংবা আনন্দে কিংবা বেদনায় কিংবা প্রেমে যুক্ত হয়। সেই যুক্ত হয় রুদ্রের লাইনগুলো অবশ্যম্ভাবী থাকে। দেশকে তবু বিশ্বাস করা চলে, জাতির তরুণ রক্তে পুষেছে নির্বীর্যের সাপ। এই লাইনটি যিনি বলতে পারেন, সেই লাইন, সেই চরণ উচ্চারণের মধ্যে যেই তরুণ ঘরে বসে থাকে সেই তরুণ বাইরে বেরিয়ে এসে দ্রোহ উচ্চারণ করে, বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক লিখে রাজপথে আসে এবং পুলিশের গুলি খেয়ে মারা যায়। এটি হচ্ছে কবি নির্মলেন্দু গুণের কবিতার বৈশিষ্ট্য। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতার বৈশিষ্ট্য। এবং এটি আমাদের কে মনে রাখতে হবে যে আমরা দুটো চিঠি আমরা শুনলাম, নিশ্চিতভাবেই তার ব্যক্তিগত জীবন, কিন্তু একজন সাধারণ মানুষ, একজন সাধারণ পাঠক ওই কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানেন না। আরো 10 বছর 15 বছর পরের জেনারেশন ভুলেই যাবেন যে তার জীবনে তসলিমা নাসরিন নামে হয়তো কেউ ছিল বা ছিল না, কিন্তু তিনি যা লিখে গেছেন তা তো ওই পাঠকের কাছে থাকবেই, এবং ওই পাঠকের তৈরি হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এটি হচ্ছে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জীবনের সার্থকতা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে যে রুদ্র মেলা হতো, যা 2019 সাল পর্যন্ত হয়েছে, 2020-21 বন্ধ আছে করোনাকালীন সময়ে। আমি নিশ্চিত বলতে পারি এই করোনা চলে গেলে আমরা যখনই মঞ্চে যাব আবারও রুদ্র মেলা আসবে। আর রুদ্র মেলা মানেই তরুণদের মেলা। সেই তরুণদের মেলায় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতাকে কারো সঙ্গে পরিচয় করিয়ে দিতে হয় না। ওই তরুণ
ওই আয়োজনের মধ্য দিয়েই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা উচ্চারণ করে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতাকে ধারণ করে, লালন করে এবং সেই চেতনায় নিজেকে উজ্জীবিত করে। এটি হচ্ছে অসাধারণ কথা, একদমই তাই। আমি এবার একটু ফারজানা আপনার কাছে যাব। আমরা এবারে কি শুনবো আপনার কাছে? শুভদীপ, আপনি বলেছিলেন একটু আগেও তরুণ প্রজন্মের কথা। যদি আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মের ফেসবুকটা একটু স্টাডি করা যায়, যদি দেখে থাকো, তবে দেখতে পাবে যে যখনই কোনো প্রেমের কোনো দিন আসছে, বর্ষার কোনো প্রথম দিন অথবা বসন্তের কোনো প্রথম দিন, আমাদের তরুণরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা থেকে লাইন কপি করে পেস্ট করছে এবং পোস্ট করছে। তো কিছু কিছু কবি আছেন যাদের কবিতা প্রত্যেকটা প্রজন্মকে স্পর্শ করে। আমার প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম। তো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখাগুলো এমনই, যখনই কোনো রাজনৈতিক কোন্দল সৃষ্টি হবে দেশে, যখনই কোনো অন্যরকম একটা পরিবেশ দেশে তৈরি হবে, সেই পরিবেশের জন্য যদি আমি কিছু লিখতে যাই, আমার যদি ধার করতে হয় কোনো কবির লাইন, আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কাছ থেকে ধার করতে পারবো। আমি যেমন কবি নজরুলের কাছ থেকে ধার করতে পারবো বিদ্রোহ, ঠিক একইভাবে তার কাছ থেকেও আমি বিদ্রোহ ধার করতে পারবো, আবার একই সাথে প্রেম। আমি যখন আমার ছেলেটা 2020-2021 তো আর স্কুল যেতে পারলো না, সবকিছু বন্ধ, তো ওর চুলগুলো লম্বা লম্বা রেখেছি, এবং সে বেশ লম্বা হয়ে গেছে, মাত্র ক্লাস 7-এ পড়ে, বেশ আমার সমান। তো ওকে যখন দেখি, আমার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর চুলগুলো একটু পেছন দিকে দিয়ে ছড়ানো ছিল, কোকড়ানো। আমার ছেলের চুলগুলো সেরকম। আর আমি একটু এই ধরনের বোহেমিয়ান জীবন খুব পছন্দ করি, যে ছেলেগুলো এরকম বোহেমিয়ান জীবন যাপন করে পছন্দ করি, কিন্তু আবার একই জায়গা থেকে ভয় পাই, যদি আমার ছেলেটা এমন হয় তবে কেমন হবে। আমি তো এমন করে কোনো বাচ্চার বা আমার ছেলেটার মৃত্যু চাই না। তো আমি ওকে দেখে দেখে একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটাই এখন নিবেদন করছি। ভুল ত্রুটি মার্জনীয় স্যার আছেন সামনে, আমার বরাবরই ভয় লাগে। তিনি যখন 1982 সালে বিয়ে করছেন, 1982-তে তো না আহমুল্লাহ ভাই, 1982-তে, তখন আমি নার্সারিতে পড়ি। সুতরাং আসলে বলা যায় না যে আমার ওনাকে নিয়ে নিজস্ব ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আমি কোনোভাবেই বলতে পারবো না। আমি যেটা বলতে পারবো, আমি চট্টগ্রামের মেয়ে, এখানে চিরন্তন দা আছেন চট্টগ্রামে, যার মায়ের জন্ম এবং যিনি চট্টগ্রামে তার মা। আমার খুবই ভালো লেগেছে যে আমি এখানে একজন আমার দেশের মানুষ পেয়ে গেলাম, খুব আনন্দ লাগছে চিরন্তন দার কথা শুনে। আর দিদি তো দারুণ পড়লেন। তো দিদির পরে আমি যতটুকু সময় আছে তার মাঝ থেকে কিছুটা সময় নিয়ে, কবিতাটির আমি কোনো নাম এখনো দেইনি, কবিতাটি আমি পাঠ করছি। রুদ্র মানে ঋগ্বেদিক দেবতা, রুদ্র মানে শিকারের দেবতা, রুদ্র মানে গর্জনকারী, রুদ্র মানে ক্ষমতাধারী। একটি শব্দের এত অর্থ দেখে আমার বড় স্বাদ হয়েছিল, ছেলে হলে নাম রাখবো রুদ্র। এক একটি দিন যায়, রুদ্রের জীবন পড়ি। না, আমি চাই না আমার ছেলেটি পাগলের মতো কোনো নারীকে ভালোবাসতে বাসতে নিজেই পাগল হয়ে যাক। আমি চাই না সহজ সরল বোকা মন নিয়ে আমার সন্তান বড় হোক। আমি চাই না নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ আমার ছেলের কাছে একদিন স্বপ্ন হয়ে যাক। আমি চাই না মদ গিলতে গিলতে পাকস্থলী ফুটো হয়ে যাক। আমি চাই না আসল প্রেমের খোঁজে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরে বেড়াক সন্তান আমার। ঋগ্বেদিক দেবতার মতো, বায়ুর মতন চঞ্চল মন নিয়ে মিঠেখালির পথে শেষ যাত্রা হোক আমার সন্তানের। বায়ু অথবা বাতাস, সে যে বড় উথাল পাথাল, ধরে রাখা যায় না যে হাতের মুঠোয়।
সব দিক বিবেচনা করে আমার ছেলের নাম রেখেছি রোদ্দুর। যেন ঠিক থমকে আছে স্থির হয়ে ওই আকাশে। কিন্তু রুদ্রের এত অস্থিরতা রোদ্দুরকে তাড়িয়ে মেঘ আনে, নয়তো মেঘকে তাড়িয়ে রোদ্দুর। আসলে রুদ্রই মহান। আসলে রুদ্র হতে সবাই পারে না। পৃথিবী একবারই পায় তারে, বারে বারে পায় না। ধন্যবাদ সবাই। বড় চমৎকার, বড় চমৎকার আয়োজন। এবং এই আয়োজনটি শুভদীপ না করলে হয়তো আমার এই কবিতাটি লেখা হতো না। আমি জানি না স্যারের কেমন লেগেছে বা আমি লিখতে পেরেছি। এটা আমার একটা সাকসেস আজকের জন্য যে আমি লিখতে পেরেছি। নিশ্চয়ই আরো অনেক এরকম লেখা তোমার কাছ থেকে চাইবো ভবিষ্যতে, আরো লিখবে তুমি। নিশ্চয়ই আমি এবার স্বপ্নাদির কাছে যাবো। নিশ্চয়ই স্বপ্নাদির কাছে যাবো। স্বপ্নাদি কি শোনাবে? স্বপ্নাদি শোনানোর পরেই আমি এবং চিরন্তন আমাদের একটি যুগল নিবেদন দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। আচ্ছা, আনিসুল ভাই ওই মানুষের মানচিত্রের কথা বলছিলেন, যেখানে আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে। তো ওনাকে মনে রেখে বা ওনার ওই ইচ্ছেটা পূরণ করার জন্য আমি যা ভেবেছিলাম সেখান থেকে একটু পাল্টে এই কবিতাটিও অনেকে আবৃত্তি করেন। কিন্তু আমার আজকে কেন আমি জানি না আমি ওই অ্যাকসেন্টে ঠিকঠাক বলতে পারবো কিনা। আমার অক্ষম প্রয়াস, আমি মার্জনা চেয়ে আমি তবু চেষ্টা করছি ওই কবিতাটি পড়বার। মানুষের মানচিত্র অত্যন্ত আমাদের যারা আমরা কবিতার পাঠক আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি বই, অত্যন্ত প্রিয় একটি বই। আর যেহেতু তার লেখার সমস্ত সম্ভার আমার কাছে আছে, তাই মাঝে মধ্যেই পাতা উল্টে দেখার সুযোগ আমার হয়। তো মানুষের মানচিত্র থেকে 4 নম্বর কবিতা বিশেষ করে আনিসুল ভাইয়ের জন্য এবং সকলের জন্য আমি পড়ে শোনাচ্ছি। একদম। ভাষণ যে দিতে চাও কোন দেশে যাবা, যাবা সে কোন বন্দরে, আমারে একলা থুয়ে এই ঘর জৈবনের কে দেবে পাহারা। এমন কদম ফুল ফোটা ফুল থুয়ে কেউ পরবাসে যায়, তুমি কেন যেতে চাও বুঝি সব, তবু এই পরাণ মানে না। লোকে কয় ভিন দেশে মেয়ে মানুষেরা নাকি বেজায় বেহায়া, শরীরের মন্ত্র দিয়ে আটকায় সাদা সিধে পুরুষ মানুষ। তোমারে না হারাই যেন সেই দিব্যি দিয়ে যাও জলের কসম, আর বলি মাস মাস খোরাকি পাঠাতে যেন হয় না কো দেরি। পূবের না পশ্চিমের দেশ, কোন দেশে যাবা মাঝি কোন দেশ, সেখানে কেমন জানি লোকজন মানুষের আচার বিচার। শুনেছি দক্ষিণে ভয় আজ দাহাদরিয়ায় বেসুমার খিদে, পাহাড় সমান ফনা আচমকা টেনে নেয় পেটের ভিতর। দক্ষিণে যেও না মাঝি, কালাপানি দরিয়ায় কামট কুমির, তোমারে হারাই যদি গলায় কলসি বেঁধে ডুব দেব যেন, তোমারে হারাই যদি ধুতুরার বিষ খেয়ে জুড়বো পরাণ। পরবাসে যাবা মাঝি, মনে ভেবো ভরা গোলা রেখে গেছো ঘরে। সমত্ত বয়স দেহে মাঝি বউ দিন গনে, ফিরে না ভাতার গলায় কলসি বাঁধা হয় না কোতার। পেটের আগুনে পড়ে অতঃপর ঘরদোর সোনার গতর আর সব শেষে পড়ে তার যৌবনের কড়ি। মাঝি বউ দিন গনে, তবু দিন গনে। বাহ, অদ্ভুত অদ্ভুত সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আমরা একেবারে শুভদীপটা একদম শেষে, শুভদীপদের গানটার আগে আমি জাস্ট ছোট্ট করে একটু অংশ পড়তে চাই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। একেবারে অনেক বড় একটি কবিতা কিন্তু ছোট্ট অংশ। এই অংশটি এই কারণে পড়া যে এখন সমাজে প্রত্যেকটা মানুষ এক একটা বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু এই বিচ্ছিন্ন দ্বীপগুলোকে যদি আমরা এক জায়গায় না আনতে পারি তাহলে এই পৃথিবীকে আমরা বাঁচাতে পারবো না। সেই জায়গাটিকে স্মরণ করে একটু অংশ আমি পড়ছি।
কোনো কথা নেই, কেউ বলে না, কোনো কথা নেই, কেউ চলে না, কোনো কথা নেই, কেউ টলে না, কোনো কথা নেই, কেউ জ্বলে না, কেউ বলে না, কেউ চলে না, কেউ টলে না, কেউ জ্বলে না, যেন অন্ধ, চোখ বন্ধ, যেন খঞ্জ, হাত বান্ধা, ভালোবাসাহীন, বুক ঘৃণাহীন, ভয়াবহ ঋণ ঘাড়ে চাপানো, শুধু হাঁপানো, শুধু ফাঁপানো, কথা কপচায়, জলে হাতড়ায়, শোকে কাতরায়, অতিমাত্রায় তবু জ্বলে না, লঘু ঝরাবে, সব হারাবে, জাল ছিঁড়বে না ষড়যন্ত্রের, বুক ফাটাবে, ক্ষত টাটাবে, জাল ছিঁড়বে না ষড়যন্ত্রের। আমি টের পাই মাঝরাত্রিরে আমাকে জাগায় স্মৃতি, নিরপরাধ শিশুটির মুখ আমাকে জাগায় রাখে, নিরপরাধ বধূটির চোখ আমাকে জাগায় রাখে, নিরপরাধ বৃদ্ধটি তার রেখাহীন করতল আমাকে জাগায় রাখে। মনে পড়ে বট, রাজপথ পিচ, মনে পড়ে ইতিহাস, যেন সাগরের উত্তানো জল নেমেছে পিচের পথে, মানুষের ঢেউ আছড়ে পড়েছে ভাঙা জীবনের কূলে। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না কারো, কি বিশাল সেই তাজা তরুণের মুষ্টিবদ্ধ হাত যেন ছিঁড়ে নেবে গ্লোব থেকে তার নিজস্ব ভূমিটুকু। মনে কি পড়ে না ঘন বটমূল, রেসকোর্স উদ্যান, একটি কণ্ঠে বেজে উঠেছিল জাতির কণ্ঠস্বর, শত বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা একটি কণ্ঠে বেজেছিল সেদিন, বেজেছিল স্বাধীনতা। হাতিয়ারহীন প্রস্তুতি নেই, এলো যুদ্ধের ডাক, এলো মৃত্যুর, এলো ধ্বংসের রক্ত মাখানো চিঠি, গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে, গঞ্জের সুবাতাসে সে চিঠি ছড়ায় রক্ত খবর, সে চিঠি ঝরায় খুন, স্বজনের হাড়ে খড়টিতে জ্বলে সে চিঠির সে আগুন। অপূর্ব। কি দৃপ্ততা কবিতার মধ্যে দিয়ে, অদ্ভুত এই দৃপ্ততাটা মন ছুঁয়ে যায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে পৌঁছেছি। আমি একটা ছোট্ট লেখা বলছি, তারপরে চিরন্তন সেই গানটি গাইবে, যে গান আজকের এই অনুষ্ঠানের শিরোনামের সাথে যুক্ত। এ কেমন ভ্রান্তি আমার, এলে মনে হয় দূরে সরে আছো, বহু দূরে, দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ। এলে মনে হয় অন্যরকম জল, হাওয়া, প্রকৃতি, অন্য ভূগোল, বিষুব রেখারা সব যেন অর্থবহ, অন্য অর্থবহ। তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ, হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছ চুলে, স্নেহ পলাতক দারুণ রুক্ষ আঙুল। তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো তুমি। সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে, একাকী বিষাদ, ক্লান্ত, করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায় এলে মনে হয় তুমি কোনো দিন আসতে পারোনি। কুশল শুধালে মনে হয় তুমি আসোনি, পাশে বসলেও মনে হয় তুমি আসোনি। করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো, দুয়ার খুললেই মনে হয় তুমি আসোনি। আসবে বললে মনে হয় অগ্রিম বিপদ বার্তা, আবহাওয়া সংকেত ৮-৯ নিম্নচাপ উত্তর পশ্চিম। এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি। চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবন জুড়ে আছো। চিরন্তনের গান দিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করব। এই কথাটা, বিশেষ করে এই কথাটার মধ্যে দিয়ে কি অপূর্ব ভাবে যেন ওনাকে নিয়েই উনি নিজে কথাটা বলে গেছেন, যে চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবন জুড়ে আছো। যেভাবে সমস্ত ভুবন জুড়ে রয়েছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, একদম চিরন্তন। সেই চিরন্তন গান এবারে হোক। একদম, আমি চেষ্টা করছি আমার মতন করে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভিতর বাহিরে অন্তরে অন্তরে নিশ্চয়ই তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে, আমাদের জীবন চর্চার মধ্যে দিয়ে। আমি আমাদের শ্রুতিবৃত্তর তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় আনিসুল হক, শ্রদ্ধেয় কামুল্লা ভাইকে, শ্রদ্ধেয়া ফারজানা আপা, শ্রদ্ধেয়া স্বপ্নাদি এবং বন্ধু চিরন্তনকে। আমি আরেকটি আনন্দের সাথে এই কথাও জানাই সবাইকে যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন এবং আমাদের অতিথিদের, যে এই বছর আমাদের সংগঠন শ্রুতিবৃত্ত 15 বছরে পদার্পণ করলো। তাই এই 15 বছর উদযাপন উপলক্ষে আমরা সারা বছর ধরে বিভিন্ন কাজ করব। তার মধ্যে অবশ্যই রুদ্র মোহাম্মদ রয়েছেন, বঙ্গবন্ধু তো আছেন, এবং মুক্তিযুদ্ধের 50 বছরেও আমাদের ইচ্ছে আছে যে একটি বিশেষ কাজ করার, মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান এই বিষয়টিকে সামনে রেখে। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আপনাদের আশীর্বাদ শুভকামনা আমাদের পাথেয় হোক। সবাইকে আমার প্রণাম। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।